যে নির্বাচনী সমাবেশ, এই সমাবেশের সভাপতি মণ্ডলী, মঞ্চে আছেন এ রাজ্যের জনপ্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্ষিয়ান পলিট ব্যুরো নেতা শ্রদ্ধেয় মানিক সরকার মহাশয়, এই এলাকার অত্যন্ত জনপ্রিয় বিধায়ক গোপাল চন্দ্র রায় মহাশয়, পার্শ্ববর্তী এলাকার মাননীয় বিধায়ক রামু দাস মহাশয়, ইন্ডিয়া মঞ্চের অন্যান্য নেতৃবৃন্দ, সমবেত সুধীজন, মায়েরা, বোনেরা, ছাত্র যুবক ভাই বন্ধুরা, সুধী এলাকার নাগরিকবৃন্দ, আগামী 19 তারিখ আপনাদের ভোটে নির্ণয় হবে আগামী 5 বছরের জন্য কেন্দ্রে কোন সরকার প্রতিষ্ঠিত হবে। এটা অন্যান্য ভোটের মতো নির্বাচনের মতো ভাবলে ভুল হবে। গত 10 বছরের অভিজ্ঞতার নিরিখে আমরা বলতে পারি এটা ধর্মযুদ্ধ, এটা গণতন্ত্র বাঁচার লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। নির্দ্বিধায় বলতে পারি সংবিধান রক্ষার লড়াই। এই লড়াইটা আম জনসাধারণকে জিততে হবে। যদি ভাবেন যে কল্যাণী কিংবা বনমালীপুর কিংবা ত্রিপুরার মধ্যে এই অরাজকতা, শুধু অরাজকতা এই রাজ্যের মধ্যেই সেটা সীমাবদ্ধ, সেটা ভুল করছেন। সারা দেশ জুড়ে একই কায়দা সরকার চালাচ্ছে। প্রত্যেকটি পদক্ষেপে স্বৈরাচারী মানসিকতা বারংবার প্রকাশিত হচ্ছে। একজন কো একিউজডের বক্তব্যের প্রেক্ষিতে দেশের একটি রাজনৈতিক দলের প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী, ওনাকে গ্রেপ্তার করার অপরাধ। ভেবেছিলেন কেজরিওয়াল সাহেব বোধহয় ইন্ডিয়া জোটের মধ্যে সামিল হবেন না। বারংবার একের পর এক নোটিশ। যখন ইন্ডিয়া জোটের সঙ্গে সিট সমঝোতা করলেন, দেখলাম একটা কো একিউজডের বক্তব্যের প্রেক্ষিতে ওনাকে গ্রেপ্তার করা হলো। ঠিক একই কায়দায় আপনাদের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, ওনাকেও গ্রেপ্তার করা হলো। বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বকে বারংবার ইডি কিংবা সিবিআই কিংবা ইনকাম ট্যাক্সের নোটিশ। আচ্ছা, আমাকে বলুন তো, প্রধানমন্ত্রী মহারাষ্ট্র গেলেন, বক্তব্য আপনারা শুধু মেমোরিকে রিফ্রেশ করতে চাই, শিক্ষিত সমাজ সবাই জানেন, সবাই বুঝেন। জাস্ট আমার দায়িত্ব হচ্ছে আপনার মেমোরিটাকে রিফ্রেশ করার জন্য। মহারাষ্ট্রে গিয়ে বললেন এনসিপির এক নেতার নাম করে যে ৭৫,০০০ কোটি টাকার ঘপলা করেছেন, তাকে জেলে পুরা হবে। এই কথা বলার 3 দিনের মাথায় এনসিপি থেকে বেরিয়ে গিয়ে ওই যে মিস্টার পাওয়ার, অজিত পাওয়ার, ইন্ডিয়ার মধ্যে সামিল হলেন। প্রধানমন্ত্রী কিংবা অমিত শাহর মুখ চুপ, কোনো কথা নেই।
মহারাষ্ট্র আরেকজন নেতা কংগ্রেসের, যার বিরুদ্ধে এতকাল ধরে আদর্শ স্ক্যাম। এই ভদ্রলোক হঠাৎ করে কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করলেন, ওয়াশিং মেশিন থেকে সফেদ হয়ে বেরিয়ে আসলেন। দেখা গেছে 25 জন এরকম নেতা রয়েছেন বিভিন্ন দল থেকে, যারা বিজেপিতে গেছেন, যাদের বিরুদ্ধে ইনকাম ট্যাক্স, ইডি কিংবা সিবিআই তদন্ত চলছে। এই 25 জনের মধ্যে 23 জনকে ইতিমধ্যেই ছাড় দিয়ে দেওয়া হয়েছে। না খাউঙ্গা না কিসি কো খানে দুঙ্গা, যার স্লোগান ছিল। আজকে নির্বাচনী বন্ডের তথ্য বেরিয়ে আসার পর সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে আমরা কি দেখছি? এই স্বাধীন ভারতবর্ষে এর থেকে বড় স্ক্যাম আর কোনো কিছু হয়নি। হাজার হাজার কোটি টাকা কাদের থেকে নিল? যে সমস্ত কোম্পানি গুলো ইডি থাবা বসিয়েছে কিংবা ইনকাম ট্যাক্স কিংবা সিবিআই থাবা বসিয়েছে, তার কিছুদিন বাদেই দেখলাম এদেরকে টাকা দিতে, নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপিকে দেধার টাকা দিতে। যে সমস্ত ফার্মা কোম্পানিগুলো আমাদেরকে ভেজাল ওষুধ, ভেজাল ইঞ্জেকশন শরীরে আমরা নিয়েছি, ওষুধ খেয়েছি, বারংবার যারা ড্রাগ টেস্টিং ল্যাব থেকে তাদেরকে কালো তালিকাভুক্ত করার জন্য বারংবার নোটিশ আসছিল, ওই ফার্মা কোম্পানি থেকে দেদার মোটা অঙ্কের টাকা খেয়ে তাদেরকে ছাড় পাইয়ে দেওয়া হলো। এমনকি করোনিল, রামদেবের যে করোনিলের যে অ্যাডভার্টাইজমেন্ট বারণ করা সত্ত্বেও এই করোনিল হাজার হাজার কোটি টাকা ব্যবসা করেছেন। সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে গেছেন, মানুষ খেয়েছে, বিষ খেয়েছে। এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলেছেন আমার ভুল হয়েছে, হুজুর আমার ভুল হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে তোমাকে ক্ষমা করা হবে না, কন্টেম্পট অফ কোর্টের মামলায় উনি ফেসেছেন। এই যে করোনার সময় প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড নামে একটা ফান্ড রয়েছে, আপনারা সবাই জানেন, যেটার অডিট হয়। হঠাৎ কি দেখলাম, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ডের টাকা না জমাকৃত করে আলাদা একটা ফান্ড গঠন করলেন, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড। দেশ বিদেশ, কর্পোরেট জগৎ, গভর্নমেন্ট সেক্টর, পাবলিক সেক্টর, প্রাইভেট সেক্টর থেকে আমি, আপনি, সাধারণ মানুষ হাজার হাজার লক্ষ কোটি টাকা প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডে জমাকৃত করেন। আজ পর্যন্ত তার অডিট হয়নি। সমস্ত ক্ষেত্রে স্ক্যাম, একটার পর একটা স্ক্যাম হয়ে গেছে। এই নির্বাচনে আমার মনে কোনো সন্দেহ নেই, যেইভাবে দেশ এগিয়ে যাচ্ছে, দেশের মানুষের পিঠ দেয়ালে লেগে গেছে, আর যাবার জায়গা নেই রিট্রিট করা ছাড়া। পিঠ দেয়ালে লেগে গেছে, এখন সামনে দিকে এগোবে। মানুষ সব বুঝে গেছে। যদিও মানুষকে বিভ্রান্ত করার জন্য একটা গদি মিডিয়া একটা বিশাল বড় ভূমিকা নিয়েছেন মোদিকে রাখার জন্য। আপনারা জানেন কিভাবে সরকারটা এসেছিল 2014 সালে। কি ছিল স্লোগান? সমস্ত দিকে আকাশ নাকি কংগ্রেস কিনেছে, পাতাল নাকি কংগ্রেস কিনেছে। অর্থাৎ কয়লা ঘোটালা, 2G 3G স্পেকট্রাম, চোর 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 চোর, মানে সকল দিক দিয়ে, সব দিক দিয়ে শুধু একটাই আওয়াজ, কংগ্রেস চুরি করে নিয়েছে দেশটা, চুরি করে নিয়েছে দেশটা। কারণটা কি? সাধ্য সিদ্ধি হচ্ছিল না আদানি আম্বানিদের। ইউপিএ সরকার একের পর এক জনকল্যাণমুখী সিদ্ধান্ত ঘোষণা করতে শুরু করলেন। কি কি? MGNREGA অ্যাক্ট, ফুড সিকিউরিটি অ্যাক্ট, রাইট টু এডুকেশন, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন, স্বাস্থ্যের অধিকার, শিক্ষার অধিকার, বাসস্থান, ইন্দিরা আবাস যোজনা। নাম পাল্টিয়েছে। বিজেপি আসার পর PMI IAY হয়ে গেছে PMAY। নির্মল ভারতের নাম চেঞ্জ করে, নোমেনক্লেচার চেঞ্জ করে হয়ে গেছে স্বচ্ছ ভারত।
রাজীব গান্ধী গ্রামীণ বিদ্যুতীকরণ যোজনার নাম পাল্টে দিয়ে হয়েছে দীনদয়াল উপাধ্যায়ের নামে। একটা প্রকল্পের নাম বলুন যে ভারতীয় জনতা পার্টি 10 বছরে এরা করতে পেরেছে, একটা বলতে পারবেন না। প্রধানমন্ত্রীর একটা বক্তব্য আমি শেষ করার আগে শোনাবো এবং অন্ধ বক্তার কাছে একটা প্রশ্ন ছুড়ে যাব। এত বড় মিথ্যা কথা বলে একটা দেশের চেয়ারে বসে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে, এই চেয়ারটাকে কালেমা লিপ্ত এবং কলুষিত করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে বারংবার। বিকশিত ভারত, যেই দেশে এখনো প্রধানমন্ত্রী গর্বের সঙ্গে বলে যে मैं तो 80 करोड़ जनता को 5 किलो चावल और अनाज मुफ्त में दे रहा हूं, সেই দেশ বিকশিত। যেই দেশের 1% মানুষের কাছে দেশের প্রায় 47% সম্পদ, সেই দেশ বিকশিত। যেই দেশ এই গত 10 বছরে, গত 70 বছরে 55 লক্ষ কোটি টাকার ঋণ ছিল আমাদের দেশের, বর্তমানে সেটা বেড়ে দাঁড়িয়েছে 205 লক্ষ কোটি টাকা। আমরা প্রত্যেকজন ঋণের বেড়াজালে জড়িয়ে পড়ছি। বেটি বাঁচাও বেটি পড়াও, মহিলা সশক্তিকরণের নামে কথা বলছেন। যখন অলিম্পিয়ানরা, কুস্তিগিররা মেডেল জিতে যখন দেশে ফিরলেন, প্রধানমন্ত্রী ব্যস্ত হয়ে পড়লেন তাদের সঙ্গে সাক্ষাৎ এবং ফটো তোলার। বললেন, বেটি আগে बढ़ो, आइंदा भी मेडल लेके आना। যখন এই কুস্তিগিররা অভিযোগ করলেন তাদের দলের এক এমপি বিরুদ্ধে যে শ্লীলতাহানি ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে, ব্রিজ ভূষণ শর্মা নাকি যেন নাম, সিং, তার বিরুদ্ধে অভিযোগ করা হলো বিজেপির এমপি। প্রধানমন্ত্রী চুপ, একটা শব্দ করলেন না। আমাদের পার্শ্ববর্তী রাজ্য মণিপুর, এখানে প্রচুর মণিপুরী সম্প্রদায়ের লোক বসবাস করেন। আমি জিজ্ঞেস করতে পারি না বিনম্রতার সাথে, এরা কি আমাদের দেশের সব মায়েরা না, বোনেরা না? বিবস্ত্র করে, গণধর্ষণ করে তাদেরকে হাঁটানো হয়েছে। এই দৃশ্য দেখার জন্য আমাদের জীবিত থাকতে হলো। প্রধানমন্ত্রী আজকে তার দিকে মুখে কোনো কথা নেই, যাওয়ার সময় পান না। পোলারাইজড ওই 40টা সিটে এবং ভার্সেস 20 হিলস রিজার্ভ সিটে পোলারাইজেশন চাই, ভোটে জিততে হবে। দীর্ঘস্থায়ী মণিপুরে পাকাপোক্তভাবে ক্ষমতায় টিকে থাকতে হবে। কাজে মানুষকে বিরুদ্ধে মানুষকে লড়িয়ে দাও। এভাবে তো দেশটা চলছে। ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে, আঞ্চলিকতার নামে দেশের মানুষ একে বিরুদ্ধে লড়াই করছে। শুধু রাজনৈতিক এবং ভোটে জেতার লক্ষ্য নিয়ে এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। শিক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার দেশব্যাপী। আমাদের রাজ্য সেম, সম্পূর্ণভাবে ঘেরুকরণ করার চেষ্টা হচ্ছে। এই ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি আরএসএস এর একটা ডিপো। ফ্যাকাল্টি নেই, বিভিন্ন কলেজে ফ্যাকাল্টি নেই। আমার রাজ্যের নেট সেট পিএইচডি পাস করা ছেলেমেয়েরা প্রায় 1400-র অধিক বসে রয়েছে বেকার। অত শূন্য পদ খালি পড়েছে, ফ্যাকাল্টি নেই কলেজগুলোতে। যা প্রোডাক্ট বেরোচ্ছে কি, এদেরকে দিয়ে মাঝে মধ্যে শুধু ভিজিটিং ক্লাস নেওয়া হচ্ছে। ভিজিটিং ক্লাস নিলে 500 টাকা করে, মাসে 4-5 হাজার টাকা রোজগার করে। তাও প্রত্যেক মাসে পায় না, 8-9 মাস 10 মাস পেরিয়ে যায়। ডেলি লেবার কত পায়? শিক্ষার এই জায়গায় এসে দাঁড়িয়েছে। বিদ্যাজ্যোতি প্রকল্প চালু হওয়ার পর থেকে বিভিন্ন স্কুলে ড্রপ আউটের সংখ্যাটা দিনকে দিন বেড়ে যাচ্ছে। কে কার খোঁজ নেয়?
স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে চুরমার। গিয়ে দেখুন জিবি হাসপাতালগুলো, এজিএমসি এর অবস্থাটা কি, রেফারেল হাসপাতাল আইজিএম এর অবস্থাটা কি, প্রাইমারি হেলথ সেন্টার, সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটালের উল্লেখ নাই করলাম। এর জন্য এদেরকে ভোট দিয়েছিলেন ডাবল ইঞ্জিন সরকার, যিনি ক্যান্ডিডেট আমাদেরকে তো বলেছিল ইহা পে এইমস বাড়াएंगे, ইহা পে এপেলো লাएंगे। কোথায় কোথায় এপেলো ডাবল ইঞ্জিন সরকারের, কোথায় এইমস ডাবল ইঞ্জিন সরকারের? এই মঞ্চ থেকে ওই যে যিনি প্রার্থী তাকে জিজ্ঞেস করতে চাইছি। বড় বড় কথা, গোমতী দিয়ে জাহাজ আসবে, পণ্য আসবে, মনে আছে তো আপনাদের? একটা ট্রলার এসছে, তাও বালির মধ্যে আটকে গেছে, লেবার লাগিয়ে বালি টালি কোনো মতে এসে এটাকে ওই জেটির মধ্যে দাঁড় করানো হয়েছে। ভুলে জানি আমরা? প্রত্যেকের বাড়ির সামনে ফুলের বাগান লাগাও, 200 টাকা করে প্রত্যেক মাসে চলে যাবে। আগরতলা শহর জলমগ্ন, কি করতে হবে? অদ্ভুত অদ্ভুত চিন্তা ভাবনা, হাওড়া নদীর উপর নাকি একটা বাঁধ নির্মাণ করবে। কোথায় কি? যা মনে এসে তাই, খবরের কাগজে হেডলাইন, বড় বড় কথা, বড় বড় স্বপ্ন। ইনি তো ঘুরে আজকে প্রার্থী হয়ে এসেছেন আবার। লড়াইটা কিন্তু আমাদের সঙ্গে না, এখন দেখছি বর্তমান এবং প্রাক্তনের মধ্যে লড়াইটা চলছে। কে বেশি করে ফ্লেক্স লাগাবে, কার বেশি চেহারা, কোন চেহারা, কে কার চেহারা বেশি লাগাতে পারবে ফ্লেক্সের মাধ্যমে। আমি অ্যাসেম্বলিতে, গত বিধানসভা অ্যাসেম্বলিতে আমি বারংবার করেছি যে এই যে ফ্লেক্স লাগাচ্ছ দেদার ভাবে, সরকারি ভাবে, রাজনৈতিক ভাবে, এগুলো তো নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স, এগুলো পচে না। এই ফ্লেক্স গুলো তারপর জলমগ্ন হওয়ার একটা মাত্র আরেকটা কারণ হচ্ছে, মূলত কারণ হচ্ছে এই ফ্লেক্স গুলো যথেচ্ছ এদিক সেদিক পড়ে থাকে, রেইন ওয়াটার সিপেজ হয় না, আন্ডারগ্রাউন্ড লেভেলটা নিচে দিন কি দিন নিচে যাচ্ছে, ওয়াটার ক্রাইসিস দেখা দিচ্ছে। কাজেই একটা আইন পাশ করুন, এই যে নন বায়োডিগ্রেডেবল সাবস্টেন্স এগুলোর জন্য ব্যবহার নিষেধাজ্ঞা জারি করা হয়। কাপড়ের আমরা চলুন আমরা কাপড়ে ফিরে যাই। আর্টিস্ট, এই যে আর্ট কলেজ থেকে আর্টিস্টটা বেরিয়ে এসছে, বিশাল সংখ্যক আর্টিস্টও বেঁচে যাবে না, কোথাও কিছু নেই। সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তরের দৃষ্টি আকর্ষণ করে, মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলেছিলাম। নো প্ল্যান ফর দ্য ফিউচার, নো প্ল্যান ফর দ্য কান্ট্রি, নাথিং। সকালবেলা উঠে শুধু কম্পিটিশন, কে কত টাকা রোজগার করবে। চুনুপটির থেকে শুরু করে একদম ওই যে মহাকরণে কলুষিত হয়ে গেছে, প্রত্যেকটি মন্ত্রীর দপ্তর কলুষিত হয়ে পড়েছে। অফিসার অন স্পেশাল ডিউটি, প্রত্যেকটি দপ্তর থেকে সে 3% করে টাকা নিচ্ছে। হি ইজ এন অফিসার অন স্পেশাল ডিউটি অফ ওয়ান পাওয়ারফুল মিনিস্টার। এভরিবডি নোজ দ্যাট, সবাই জানে সেটা। খুল্লা যে কোনো টাকা ওয়ার্ক অর্ডার পেতে গেলে 3% জমা করিত করো। কোথায়? মহাকরণের মধ্যে একটা অভিষেক। হি ইজ এন অফিসার অন স্পেশাল ডিউটি। কোথায়? এই জিনিসগুলো তো আগে হয়নি। এর জন্য আমরা ভোট দেব। টাকা ছাড়া, অর্থ ছাড়া এরা কিছুই জানে না, কিছুই চিনে না। জায়গা বিক্রি করুন, টাকা। বাড়ি নির্মাণ করুন, টাকা। বাড়ি নির্মাণ করতে গেলে ইট, বালি, সিমেন্ট, রড সমস্ত এরা সাপ্লাই। শুধু অর্থ 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 কামাই করার জন্য রাজনীতি করে এরা। এদেরকে ভোট দেবেন। 4 বছর আজকে জিজ্ঞেস করতে পারি না যিনি এখানকার প্রার্থী, কি এরকম পরিস্থিতি হলো যে 4 বছরের মধ্যে উনাকে দিল্লি ডেকে নিয়ে গেলেন যে রেজিগনেশন করো, আরেকজনকে বসালেন, আবার 1.5-2 বছরের মাথায় আবার উনাকে লোকসভার প্রার্থী করে ঘোষণা করলেন। কেন এবার আমি জিজ্ঞেস করতে পারি না প্রতিমা দেবীকে কেন বাদ দেওয়া হলো? কি অভিযোগ তার বিরুদ্ধে? আর প্রতিমা দেবীকে বাদ দিয়ে ব্যালেন্স করছেন মহিলা দিয়ে কাকে? বহিরাগত একজন লোককে এনে, যে যার কোনো ভূমিকা নেই, রাজনীতিতে নেই, সমাজ গঠনের ক্ষেত্রে নেই, কোনো কিছুতেই নেই, যে না বলে ককবরক, না পারে বাংলা বলতে, ত্রিপুরার ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি কিছুই জানে না, বর্ন এন্ড বটম ইন শিলং, অধিকার আছে সে দাঁড়াবার, সে আরেক কথা।
Anybody can contest from any part of the country, that is another thing. কি এদের মধ্যে কি আর কোনো লোক ছিল না? ত্রিপুরার মাথার মধ্যে কি লোক ছিল না? বিজেপির মধ্যে কি লোক ছিল না? বিজেপির চিহ্নই তো দাঁড় করিয়েছেন প্রদ্যুৎ কিশোর দেব বর্মা সাহেব। কত বড় বাটপার হলে এই কাণ্ডটা করতে পারে যে আনারসের মধ্যে পদ্ম ফুল ফুটিয়ে দিয়েছে। আর কি বলতো, ওয়ান লাস্ট ফাইট, নো কম্প্রোমাইজ। পয়লে জাতি উল্লাহ পার্টি, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, কনস্টিটিউশনাল সলিউশন, কত কিছু বলল, শেষ পর্যন্ত কি নিজের আখের গোছালেন। কিসের বিনিময় আমরা জানি সেটা, আপনারা জানেন সেটা। এই যে একটা পরিস্থিতি সারা দেশ জুড়ে, এটা শুধু আপনারা ভোট প্রদান করলে চলবে না। আপনারা তো সমাজকে তৈরি করেন। আপনারা intellect of the society builds the society. Intellect of the society, they show the path. You are the opinion builders. আপনারা opinion তৈরি করেন। জানি যে কটা দিন রয়েছে, এই যে একটা শ্মশানের নিস্তব্ধতা, কথা বলার স্বাধীনতা নেই, প্রতিবাদ করার স্বাধীনতা নেই, মতামত প্রকাশ করার স্বাধীনতা নেই। গণতন্ত্র আজকে টুপি চেপে ধরা হয়েছে গণতন্ত্রের। সেই জায়গায় আমরা সমস্ত কিছু রাজনৈতিক যা কিছু মতবিরোধ সমস্ত কিছু ভুলে, কার স্বার্থে? মানুষের স্বার্থে। দলের স্বার্থ ত্যাগ করেছি আমরা সবাই, কারণ আমাদের কাছে হচ্ছে মানুষের স্বার্থ প্রথম। এটাই প্রাধান্য দিতে চেয়েছি আমরা, যে পরে হবে কমিউনিস্ট দলের স্বার্থ পরে দেখবেন ওনারা, কংগ্রেস দলের স্বার্থ পরে দেখবেন ওনারা। আগে তো মানুষকে বাঁচাতে হবে। কাজে আমরা সেই জায়গায় এসে আমরা 27টা দল শপথ নিয়েছি যে না, এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, এই দেশের সংবিধানকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তাই তো মানুষ নিঃশ্বাস ফেলতে পারবে, সুস্থ এক জীবনযাত্রায় তারা স্বাভাবিকভাবে চলতে পারবে। সেই জন্য তো কাছাকাছি আসা। এই নিয়ে কারোর কোনো ফল্ট ফাইন্ডিং করতে গেলে আসল ইস্যুগুলো থেকে আপনাদের অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য। বেকারত্বের জ্বালায় মানুষ বেকারে নাজেহাল, কোথাও কোনো অ্যাবজর্পশন নেই, কর্মসংস্থান নেই। কোথায় যাচ্ছে আমাদের রাজ্যের বেকার, দেশের বেকাররা? গাজা যুদ্ধ হচ্ছে, ওখানে যাচ্ছে। রাশিয়া যুদ্ধ হচ্ছে, ওখানে যাচ্ছে। ইসরায়েল যুদ্ধ হচ্ছে, ওখানে যাচ্ছে। যে ওখানে গিয়ে মরলেও ভালো, অন্তত কুছ তো কামাই কর সকে, কিছু তো উপার্জন করি পরিবারের জন্য। আমার বোনের বিয়ে দিতে পারছি না, পরিবার চলছে না। আচ্ছা, বিদেশে গিয়ে কিছু খানিকটা রোজগার করে অন্তত পরিবারটা চালাই, এই নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এরা চলে যাচ্ছে বিদেশে। কেন সেটা হবে? মোদি ইজ দেয়ার অনলি ফর দ্য ওয়েলফেয়ার অফ 1 or 2% অফ পিপল। এই যে 27টা দল, তাদের নির্বাচনের প্রতিশ্রুতি নাকি? আমাদের এজেন্ডা ক্লিয়ার। আমরা কাস্ট বেস সেন্সাস করতে চাই, জাতি জনগণনা করতে চাই। কারণ পিছিয়ে পড়া সম্প্রদায়গুলো, এসসি, এসটি, ওবিসি, তাদের হাতে যদি আমরা ক্ষমতা না দেই জাতি জনগণনার মাধ্যমে, তাদের যদি রিজার্ভেশনের ফার্দার আওতা না আনতে পারি, তাহলে তো এরা আরো পিছিয়ে যাবে। এখানে বিশাল অংশের মানুষ ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষ। সমর্থন করবেন না আমাদের? মোদি সাহেব তো এসসি, এসটি, ওবিসি বিরোধী, তার কার্যকলাপে তা প্রমাণ পায়। আরএসএস এর চিন্তাধারার মধ্যে সেটা লিপিবদ্ধ রয়েছে। মোদি যখন 2014 সালে শপথ নিয়েছিল, আরএসএস বলেছিল যে এই যে রিজার্ভেশন, দ্যাট ওয়াজ অনলি মেন্ট ফর 10 years, নাও ইট ইজ টাইম টু উইথড্র ইট। তখন সারা দেশ জুড়ে এই যে 27টা দল, এই 27টা দল কিন্তু প্রতিবাদ করতে শুরু করেছিল। পিছিয়ে গেছেন। এবার যদি আবার আসেন 100% কনস্টিটিউশন, এই যে 400 পার কা নারা, কিউ? এই কারণটা হচ্ছে বেরিয়ে গেছে দুজন সাংসদ থেকে যে সংবিধান আমরা চেঞ্জ করব। তাদের ফিলোসফি কি? ওয়ান নেশন ওয়ান পোল, একটাই নির্বাচন হবে।
ওয়ান নেশন ওয়ান রিলিজন, একটা ধর্ম হবে। ওয়ান নেশন ওয়ান ফুড হ্যাবিট, ওয়ান নেশন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান নেশন ওয়ান পোশাক। এই যে ইউনিটি ইন ডাইভার্সিটি যে তত্ত্বটা, এটাই তো, এটার উপরে তো আঘাত আনতে চাইছে এরা। এই জায়গায় তো আমাদের লড়াইটা। কাজে বন্ধুরা, আমি আর বেশি বলতে চাই না। আমার না, আমি যে কথাটা বলেছিলাম, একটা কত বড় জুমলা, গোপালবাবু লাস্ট এটা জুমলা বলে গেছেন। আমি শুধু একটা জিনিস শুনে জাস্ট অন্ধভক্তদের কাছে আমি একটু প্রশ্ন করব যে আদৌ কি এটা সত্যি? যদি সত্যি হয়ে থাকে, আই উইল উইথড্র মাই স্টেটমেন্ট। উনি বলছেন, কোথায় গেল, एक नई यूनिवर्सिटी आज भारत में हर तीसरे दिन एक अटल टिंकरिंग लैब खोली जा रही है। आज भारत में हर दो दिन में एक नए कॉलेज बन रहा है। आज भारत में हर दिन एक नई आईटीआई की स्थापना हो रही है। आज भारत में हर साल एक नया आईआईटी और एक नया आईआईएम बन रहा है। आज भारत में हर सप्ताह एक नई यूनिवर्सिटी প্রত্যেক সপ্তাহে নাকি একটা করে ইউনিভার্সিটি হচ্ছে, প্রত্যেক দুদিনে নাকি একটা করে কলেজ খুলছে, প্রত্যেক বছরে নাকি একটা করে আইআইএম আর আইআইটি হচ্ছে, প্রত্যেক সপ্তাহে নাকি একটা করে আইটিআই খুলছে। এটা তো ভূতেও হাসবে, মানুষ আসছে না, ভূতেও তো হাসবে এই কথাগুলো শুনে। এদেরকে ভোট দেবেন, এই জুমলা পার্টিদের? শিক্ষিত মানুষ যারা বোঝে নিশ্চয় প্রত্যাখ্যান করবেন ঘৃণার সাথে। চলুন বন্ধু, আগামী 19 তারিখ পরিবর্তন ঘটাই গণতান্ত্রিক পদ্ধতিতে এই শর্টকাটটাকে, এবং ওই আগামী 26 তারিখ পূর্ব ত্রিপুরা আসনে যে নির্বাচন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যেখানেই থাকুক না কেন, ওখানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যিনি ক্যান্ডিডেট রাজেন্দ্র রিয়াং, এই রাজ্যের সন্তান, খুব ভালো মানুষ, সহজ সরল মানুষ, তাকে কাস্তে হাতের তালা চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জেতাতে হবে এই দুটো আসনে। এটাই হবে আমাদের আজকের নির্বাচনী প্রতিজ্ঞা। ভালো থাকবেন সবাই, এবং বক্তব্য শেষ করার আগে কাল বাদে পরশুই বাংলা শুভ নববর্ষ, আগাম অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি, সকলের মঙ্গল কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড়দের চরণে আমার প্রণাম নিবেদন করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ।